নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এক অনুগামী পাঠিকার পাঠানো এক গভীর এবং রোমাঞ্চকর গল্প। গল্পের নাম আঁধারের সুযোগ। সবার চোখের আড়ালে দুলাভাইয়ের কাছে শালীর সাহায্য চাওয়া, যে সুযোগে দুলাভাই পার করল সম্পর্কের সব সীমারেখা। গল্পটি এতই আবেগঘন এবং এমনভাবে লেখা যে এটি শুনতে শুনতেই আপনাদের গায়ে কাঁটা দেবে। তবে আমি আজকের গল্পে আপনাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ রেখেছি। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্প শুরু হচ্ছে আজ থেকে প্রায় বছর ৫ আগের কথা। কলকাতার এক বর্ধিষ্ণু পরিবার। বাড়ির কর্তা সমরেশবাবু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার স্ত্রী মৈত্রী দেবী শান্ত, স্নিগ্ধ এবং গৃহকর্মে নিপুণ। তাদের ২ ছেলে মেয়ে। বড় ছেলে শুভেন্দু ডাক্তার, সম্প্রতি বিয়ে করেছে। ছোট মেয়ে তনিমা কলেজে পড়ছে। কিন্তু এই সুখী পরিবারের আড়ালে লুকিয়েছিল এক চাপা দীর্ঘশ্বাস। মৈত্রী দেবীর একমাত্র ছোট বোন রাইমা বিধবা। স্বামীর মৃত্যুর পর সে নিজের বাপের বাড়িতেই থাকত। দিদি জামাইয়ের স্নেহে সে মানুষ হচ্ছিল, কিন্তু মনের গভীরে এক শূন্যতা তাকে তাড়া করত। রাইমার বয়স তখন সবেমাত্র ২৫। সুন্দরী, শ্যামলা বরণ, টানা টানা চোখ, কোমর পর্যন্ত চুল, সব মিলিয়ে এক অপার্থিব রূপ। কিন্তু জীবনে হঠাৎ আসা ঝড়ে সে বড় একলা হয়ে পড়েছিল। তার দিদি মৈত্রেয়ী তাকে মেয়ের মতোই দেখত, আর সমরেশবাবু তার জামাই হিসাবে নয়, বরং বড় ভাইয়ের মতো দেখতেন রাইমাকে। তাদের মধ্যে বয়সের পার্থক্য প্রায় ১৫ বছরের। এইটুকু বয়সের ব্যবধান সত্ত্বেও তাদের সম্পর্কের মধ্যে এক অদ্ভুত রকমের সহজতা ছিল। সমরেশবাবু রাইমার যে কোনো প্রয়োজনে পাশে থাকতেন, সব রকম সাহায্য করতেন। রাইমাও তার এই পিতৃসুলভ স্নেহ এবং আশ্রয়ে অভ্যস্ত হয়ে উঠেছিল। ঘটনার সূত্রপাত এক বর্ষার সন্ধ্যায়। বাইরে তখন তুমুল বৃষ্টি, চারিদিক অন্ধকার। সমরেশবাবুর বাড়িতে সেই দিন বেশ কিছু অতিথি এসেছিলেন। রাত বেশ গভীর হয়ে গিয়েছিল। অতিথিরা একে একে বিদায় নিলেন। মৈত্রী দেবী তখন শোবার ঘরে, শুভেন্দু আর তার স্ত্রীও নিজেদের ঘরে চলে গেছে। শুধু রাইমা আর সমরেশবাবু তখন বৈঠকখানায় বসেছিলেন। বৃষ্টির শব্দে আর ফ্যানের হালকা গুঞ্জনে এক অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ রাইমা বলে উঠল, দাদা, আমার না ভীষণ মন খারাপ করছে। সমরেশবাবু, যিনি খবরের কাগজ পড়ছিলেন, মুখ তুলে তাকালেন। রাইমার মুখের দিকে তাকিয়ে তার মনে হল মেয়েটা যেন আরও একটু রোগা হয়ে গেছে। তিনি আলতো গলায় বললেন, কি হয়েছে রাইমা, কোনো অসুবিধা হচ্ছে? রাইমা দীর্ঘশ্বাস ফেলে বলল, না দাদা, সেভাবে কোনো অসুবিধা নয়। আসলে মনে হচ্ছে আমি বড্ড একা। সমরেশবাবু উঠে এসে রাইমার পাশে বসলেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন। একা কেন বলছ, আমরা তো আছি। রাইমা মাথা নিচু করে রইল। কিছুক্ষণ পর ফিসফিস করে বলল, কিন্তু দিদির মতো তো নয়। আপনার আপনার তো নিজের সংসার আছে। সমরেশবাবুর মনে হল রাইমার গলায় এক অদ্ভুত আবেদন। তিনি আলতো করে রাইমার চিবুক ধরে মুখটা তুললেন। রাইমার চোখে জল। দাদা, তুমি ছাড়া আর কে আছে আমার? সমরেশবাবুর বুকটা কেঁপে উঠল। রাইমার এই অসহায় মুখ, এই আকুতি তিনি সামলাতে পারলেন না। তিনি রাইমাকে আলতো করে জড়িয়ে ধরলেন। রাইমাও তাকে চ্যাপটে ধরল। দুজনের শরীরে তখন এক অন্য রকম স্রোত। বৃষ্টির শব্দ ছাপিয়ে তখন যেন তাদের হৃৎস্পন্দন লাউডার হয়ে বাজছে। পরের ঘটনাগুলো যেন এক স্বপ্নের মতো। সেই রাতে বাড়ির সবাই যখন গভীর ঘুমে মগ্ন, তখন দুটো শরীর এক নতুন উপলব্ধির উষ্ণতায় একে অপরের সান্নিধ্যে এলো। রাইমার জীবনের শূন্যতা, তার দীর্ঘদিনের চাপা কষ্ট, সব যেন সেই রাতের গভীরে হারিয়ে গেল। সমরেশবাবুর জন্য রাইমা কেবল জামাই নয়, বরং এক আশ্রয়, এক নির্ভরতা। আর রাইমার জন্য সমরেশবাবু কেবল জামাই নন, তিনি তার সব। কিন্তু এই নতুন প্রাপ্তি, এই নিষিদ্ধ প্রেমের আবেশ তাকে কেবল ক্ষণিকের উত্তেজনা, নাকি এর গভীরতা তাদের দুজনকেই এক নতুন পথের দিকে ঠেলে দেবে? পরের দিন সকালে যখন রাইমা ঘুম থেকে উঠল, তখনও তার শরীর জুড়ে সেই রাতের রেশ। জানলার বাইরে তখনও বৃষ্টি, কিন্তু রাইমার মনে তখন এক অন্য রকম আলো। সে আয়নার সামনে নিজেকে দেখল, তার চোখে মুখে এক অদ্ভুত দ্যুতি, যেন সে নতুন করে জীবন খুঁজে পেয়েছে।
আজ মৈত্রী দেবীর জন্মদিনে সমরেশবাবু আর রাইমা দুজনেই উপস্থিত। সবাই যখন হৈ হৈ করছে তখন দুজনের চোখে চোখে কথা, এক গোপন বোঝাপড়া, এক নিষিদ্ধ আকর্ষণ। মৈত্রী দেবী হয়তো কিছুই জানেন না, কিন্তু তার অজান্তেই তার আপন সংসারে এক গভীর ঝড় বইছে। রাইমা যখন মৈত্রীর কাছ থেকে জন্মদিনের উপহার নিচ্ছিল তখন সে ফিসফিস করে বলল, দিদি, আজ রাতে তুমি তোমার বরকে আমার জন্য একটু সময় দিতে পারবে? মৈত্রী দেবী একটু অবাক হয়ে গেলেন, কিন্তু রাইমার চোখের আকুতি দেখে তিনি হাসলেন। অবশ্যই পারবি, কি হয়েছে তোর? রাইমা শুধু হাসল। সেই হাসিতে মিশেছিল এক গভীর আনন্দ এবং এক অজানা ভয়। সেই রাতে যখন মৈত্রেয়ী দেবী তার শাশুড়ির সাথে ফোনে কথা বলছিলেন তখন সমরেশবাবু আর রাইমা আবার সেই বাড়িরই এক নিভৃত কোণে। বাইরে তখনও বৃষ্টি, কিন্তু তাদের ভেতরের উত্তেজনা তখন তুঙ্গে। একে অপরের চোখে চোখ রেখে তারা যেন সব সীমা অতিক্রম করতে প্রস্তুত। রাইমার ভেজা চুলগুলো এসে পড়ছে সমরেশবাবুর মুখে। সমরেশবাবু আলতো করে রাইমার চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। দুজনের নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে। সমরেশবাবু ফিসফিস করে বললেন, রাইমা, তুমি কি নিশ্চিত? রাইমা শুধু মাথা নাড়ল। তার চোখে তখন এক অদম্য বাসনা। দাদা, আর আমি সহ্য করতে পারছি না। সমরেশবাবুর মনে তখন হাজারো দ্বিধা, কিন্তু রাইমার শরীরের উষ্ণতা, তার শরীরের প্রতিটি অঙ্গের আকুতি তাকে যেন আচ্ছন্ন করে ফেলছে। তিনি বুঝতে পারছেন এই আকর্ষণ কেবল শরীরের নয়, মনেরও। এই নিষিদ্ধ প্রেমের নেশা তাদের দুজনকেই গ্রাস করছে। কিন্তু এমন সময় হঠাৎ দরজায় ধাক্কা। বাইরে থেকে মৈত্রী দেবীর গলা শোনা গেল, দাদা, রাইমা, তোমরা কি এখনও জেগে আছো? একটু জল খাবে? সমরেশবাবু আর রাইমা দুজনেই চমকে উঠল। তাদের শরীর হিম হয়ে গেল। কি করবে তারা? এই অবস্থায় ধরা পড়লে? রাইমা ভয়ে সমরেশবাবুর হাত খামচে ধরল। সমরেশবাবুর মুখ প্যাকাশে। এই কঠিন পরিস্থিতি থেকে তারা কি বের হতে পারবে? তাদের এই গোপন সম্পর্ক কি তবে এখানেই শেষ হয়ে যাবে, নাকি এই ধাক্কা তাদের আরও বেশি করে একে অপরের দিকে ঠেলে দেবে? গল্প এখানেই শেষ নয়। এই রাতের পর কি হবে? তাদের সম্পর্ক কোন দিকে মোড় নেবে? জানতে হলে আপনাদের কমেন্ট করে জানাতে হবে আপনারা এই গল্পটির দ্বিতীয় পর্ব শুনতে আগ্রহী কিনা। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমাকে আরও নতুন এবং রোমাঞ্চকর গল্প আপনাদের সামনে নিয়ে আসতে অনুপ্রেরণা করবে। এখানে আমি আমার আইএমও নাম্বারটি দিয়ে দেব, যা পেতে হলে আপনাদের পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হয়েছে।